জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজার সংঘাতের প্রভাবে এবার মার্কিন ইসরায়েলের সম্পর্ক নিচ্ছে এক নতুন মোড়। চরম বিপাকে পড়তে পারেন নেতানিয়াহু। এদিকে 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের প্রায় 1400 সেনাকে হত্যার দাবি রাশিয়ার। জানাবো নেতানিয়াহুকে থামাতে যে লোভ দেখাচ্ছে আমেরিকা। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত, মহাবিপদে এবার নরেন্দ্র মোদী সরকার। সর্বশেষ জানিয়ে দিব মানবতার এক চরম উদাহরণ প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কে চিকিৎসা নিচ্ছেন হামাসের প্রায় 1000 যোদ্ধা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। গাজায় সংঘাতের প্রভাবে মার্কিন ইসরায়েল সম্পর্ক এবার নিচ্ছে নতুন মোড়। গত সপ্তাহে একটি টিভি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইসরায়েল যদি রাফাতে পরিকল্পিত হামলা চালায় তাহলে কি হবে। দ্বিধাহীনভাবে জো বাইডেন বলেছিলেন, আমি অস্ত্র সরবরাহ করছি না, অস্ত্রের চালান মার্কিন ইসরায়েলের সম্পর্কের মূল ভিত্তি। গাজায় 40 বছরের মধ্যে প্রথমবারের মতো এই সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। খবর বিবিসির। জো বাইডেন গাজায় আরো বেশি বেসামরিক হতাহত এবং ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে দেশ ও বিদেশে অব্যাহত চাপের মধ্যে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট অবশেষে এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র ইসরায়েলের কাছে অস্ত্রের চালান আটকে দিয়েছে। 1980-এর দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর এমন ঘটনা দেখা যায়নি। সাবেক টেস্ট ডিপার্টমেন্টের বিশ্লেষক এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনাকারী অ্যারেন ডেভিড মিলার বলেন, রিপাবলিকান পার্টি নিঃসন্দেহে ইসরায়েলপন্থী, কিন্তু ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে বিভাজন রয়েছে। ফলে গাজা ইসরায়েল যুদ্ধের পর থেকে জো বাইডেন একটি রাজনৈতিক দ্বিধায় আটকে পড়েছেন। 24 ঘন্টায় ইউক্রেনের 1400 সেনাকে হত্যার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দোনেস্কে ও লুহানস্কে 24 ঘন্টায় রুশ সেনাদের সংঘর্ষে প্রায় 1400 ইউক্রেন সেনা নিহত হয়েছে। ওই বিবৃতিতে রুশ মন্ত্রণালয়টি দাবি করেছে, দক্ষিণাঞ্চলে রাশিয়ার সেনাদের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনীর 450 সেনা জার্মানির তৈরি লিপার্ড সহ 2টি ট্যাঙ্ক, 2টি সামরিক যান ও 11টি যানবাহন হারিয়েছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, দোনেস্কের লড়াইয়ে প্রায় 395 সেনা হারিয়েছে ইউক্রেন। এছাড়াও পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়ার সঙ্গে সংঘর্ষে 135 ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয়টি আরও জানায়, একই সময়ে আরও 250 ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী। খোয়া গেছে তাদের 17টি গাড়ি। লুহানস্কে প্রায় 13টি ইউক্রেনীয় হামলা রুখে দেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। এতে 80 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে, যদিও ইউক্রেন এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। নেতানিয়াহুকে থামাতে যে লোভ দেখাচ্ছে আমেরিকা। আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ থেকে ইসরায়েলকে রেহাই দিতে এমন কোনো প্রচেষ্টা নেই যা করতে বাকি রাখছে যুক্তরাষ্ট্র। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতেও তেল আবিবের পক্ষ হয়ে লড়াই করছে ওয়াশিংটন। সর্বশেষ এমন দায় থেকে নেতানিয়াহুকে রক্ষা করতে গাজার সীমান্তবর্তী শহর রাফাতে অভিযান চালাতে ইসরায়েলকে কঠোর নিষেধ করেছিল বাইডেন প্রশাসন। শুধু তাই নয়, এর বিনিময়ে ইসরায়েলি এই নেতাকে দেওয়া হয়েছিল লোভনীয় প্রস্তাব। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজার সীমান্তবর্তী শহর রাফাতে স্থলঅভিযানের পরিকল্পনা বাদ দেওয়া হলে ইসরায়েলকে হামাস নেতাদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে এমন তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যদি রাফাতে সামরিক অভিযান স্থগিত করে তাহলে তাদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে রাজি হলে ইসরায়েলকে হামাস নেতাদের গোপন আস্তানা ও গাজায় তাদের গোপন সুড়ঙ্গ নিয়ে তথ্য দেবে ওয়াশিংটন। এ সময় ইসরায়েলে অব্যাহত হুমকির মুখে রাফাতে পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের জন্য বড় একটি আশ্রয় শিবির স্থাপনে সাহায্য করার প্রস্তাব দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া মানবিক ত্রাণ সহায়তা দেওয়ার জন্য অবকাঠামো নির্মাণেও সাহায্য করবে তারা। বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসরায়েলের হামলার মুখে রাফায় প্রায় 10 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে যে এর মধ্যে অন্তত 8 লাখ ফিলিস্তিনি রাফা হতে অন্যত্র না যাওয়া পর্যন্ত তাদের সেনারা রাফায় কখনোই ঢুকবে না। মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত, চরম বিপদে নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তান ইরান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর উন্নয়নে ভারত 2016 সাল থেকে ইরানের সঙ্গে একটি চুক্তি করে আসছে। গতকাল সোমবার সেই বন্দরের আরো উন্নয়নের উদ্দেশ্যে চুক্তির মেয়াদ আরো 10 বছর বাড়িয়ে নবায়ন করা হয়। চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি করা যেকোনো দেশকে
নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছে। খবর বিবিসি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, যে কোনো ব্যক্তি যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন করলে তাদের মন্তব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত। তবে চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্যাটেল বলেছেন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল আছে এবং ওয়াশিংটন সেগুলো প্রয়োগ করতেই থাকবে। নাম উল্লেখ না করে ভারতকে সতর্ক করে বেদান্ত বলেন, যাই হোক ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত যে নিজেরাই নিজেদের উপর নিষেধাজ্ঞায় পড়ার পথ খুলে দিচ্ছে। ভারতের পক্ষ থেকে এই বিবৃতিতে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মানবতার দুয়ার খুলে দিয়েছে এরদোয়ান। এবার তুরস্ক থেকে চিকিৎসা নিচ্ছেন হামাসের 1000-এরও বেশি যোদ্ধা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের 1000-এরও বেশি যোদ্ধা তার দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হামাসের কর্মকাণ্ডকে একটি প্রতিরোধ আন্দোলন হিসাবে অভিহিত করেছেন তিনি। গতকাল সোমবার গ্রিসের প্রধানমন্ত্রী মিৎসোতাকিসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন এরদোয়ান। ওই সময় এরদোয়ান আরও বলেছেন, গ্রিস হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যা তাকে অত্যন্ত পীড়া দেয়। তবে পরবর্তীতে নাম প্রকাশ না করার শর্তে এক তার্কিশ কর্মকর্তা জানান, তুরস্কে মূলত 1000-এরও বেশি ফিলিস্তিনি চিকিৎসা নিচ্ছেন। তাদের প্রেসিডেন্ট এরদোয়ান হামাস যোদ্ধা হিসাবে ভুল ভেবেছেন। একই কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান ভুল বলেছেন। তিনি বুঝিয়েছেন গাজার 1000 মানুষ আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন, হামাসের সদস্য নয়। এরদোয়ানের পাশে দাঁড়ানো গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, গাজা যুদ্ধের সব বিষয়ের সঙ্গে গ্রিস ও তুরস্ক একমত হতে পারবে না। তবে গাজার একটি দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রয়োজন এবং গ্রিসও এতে একমত। তুরস্ক ও গ্রিস উভয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। তবে জোটের সদস্য হলেও দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় উত্তেজনা তৈরি হয়। এসব উত্তেজনা নিরসনের জন্য আলোচনা করতে তুরস্কে গিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী। আলোচনা শেষে তার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তাদের মধ্যে যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধান অযোগ্য সমস্যা নয়।